আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবার পুরো খবরে। ভয়াবহ আগুনে পুড়ে গেল রাজধানীর কড়াইল বস্তি। আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও কয়েক ঘন্টার আগুনে পুড়ে গেছে বস্তির অসংখ্য ঘরবাড়ি ও আসবাবপত্র। বাস্তুহারা হয়ে বস্তিবাসী আশ্রয় নিয়েছে টিএনটি মহিলা কলেজের মাঠে। এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। রাখি যে ঘর বিদিক ছুটোছুটি করছে এবং যে ছোট ছোট ঘর রয়েছে সেখান থেকে যে শেষ সম্বলটুকু যদি তারা বের করতে পারে, সে আপনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই সময়টিতে আমরা এর আগেও দেখেছি যে সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিছু অপরাধী চক্র আসলে এখানে বিভিন্ন জায়গায় বস্তিতে ঢুকে তারা লুটপাটের একটি চেষ্টা এবং সম্ভাবনাকে যাতে সহায়তা করে। কারেন্ট গেছে, সকল আগুন লাগছে। ও আমার সব টানির শাশুড়া বাইক হয়েছে, পোলার বউ কোন জায়গা আছে আমি যাই দেখি, একটু খুঁজে বাবা। সব পুইরা গেছে, সব পুইরা শেষ। কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে এসে এমনই কাতর কণ্ঠে আগ্রাসী আগুনের ভয়াবহতার কথা বলছেন কড়াইল বস্তির এই বাসিন্দারা। ঘরে ফ্রিজ, খাট, ওয়ার্ডরোব, টাচফোন সব কিছুই রাখাইছি, কিছুই নিতে পারিনি। কিছুই বুঝে ওঠার আগে পুড়ে শেষ তাদের বসত বাড়ি ও আসবাবপত্র। আমরা দরবারে আগুন লাগছে শুনছি, দরবারে বাড়াইছি, বাচ্চা ঘরে বিছাইতাছি, পরে দিই যে দাও দাও করে আগুন বাড়াইছে। কেউ কেউ দু একটি জিনিসপত্র নিয়ে আনতে পারলেও ভবিষ্যতের শঙ্কা নিয়ে উদ্বিগ্ন। আপাতত ঠাঁই নিয়েছেন পাশের খোলা মাঠে। সন্ধ্যার আগে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টাতেও আগুন নেভানো সম্ভব হয়নি। এখনও উত্তর পূর্বের এলাকায় জ্বলছে ভয়াবহ আগুন। আমাদের লাইনগুলো ঠিকমতো যে ব্রাঞ্চ পাইপগুলো ভিতরে ঢুকানো হয় সেগুলো ঢুকাতে অনেক বেগ পেতে হয়েছে, কারণ মানুষজন খুব বেশি ছিল এবং উত্তেজিত জনতাও ছিল, যার কারণে আমাদের এই পর্যায়ে আসতে দেরি হয়েছে। বর্তমান পরিস্থিতি হচ্ছে, আমরা যদি 4টা দিক ভাগ করি তাহলে আমাদের উত্তর পূর্ব দিকটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই। বাদবাকি 3টা দিক, যে আপনার পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং সরাসরি উত্তর দিক নিয়ন্ত্রণে আসছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের স্থলে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, কড়াইল বস্তির আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেছে আর আগুন নিয়ে ফায়ার সার্ভিসই বা কি বলছে? কড়াইল বস্তিতে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 2-1 জায়গায় আগুনের শিখা দেখা যাচ্ছে, এখন সেটি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। ফায়ার সার্ভিসের 20টিরও বেশি ইউনিট কাজ করেছে, এই আগুন নিয়ন্ত্রণে তারা এসেছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই, হয়তোবা 1 ঘন্টার মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবে বলে জানিয়েছে। এবং যেখানে আগুনটি লেগেছে সেখানে একটি বাজার রয়েছে, বলে বউ বাজার। সেই বাজারের পাশে কয়েকটি পট্টি রয়েছে, একটি বরিশাল পট্টি বলে এবং কুমিল্লা পট্টি। এই পট্টিতে যে ঘরবাড়িগুলো রয়েছে, টিনের ঘরগুলো প্রায় বেশিরভাগই পুড়ে গেছে। স্থানীয়রা বলছেন যে প্রায় 1000-এর মতো এই টিনের যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেগুলো পুড়ে গেছে। এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। আমি দেখেছি যে, আপনি দেখতেও পাচ্ছেন যে অনেকেই এই রাস্তার পাশেই ফুটপাতে এসে আশ্রয় নিয়েছেন। এবং কয়েকজনের সঙ্গে কথা বললাম, একটু খুব হতাশা ব্যক্ত করেছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা বা তাদের পাশে এসে সহমর্মিতা জানানোর জন্য এখন পর্যন্ত কেউ আসেনি। আবার ঘর থেকে বের হওয়ার সময় যতটুকু নিয়ে আসা গেছে সেটি নিয়ে তারা বের হয়ে এসেছেন। অনেক বৃদ্ধ রয়েছেন, ছোট বাচ্চা, শিশুরা রয়েছে। সারা রাত তারা কোথায় থাকবেন সেই চিন্তাটা তাদের মাঝে রয়েছে এবং তারা আশা করছেন যে হয়তোবা সরকার থেকে তাদেরকে সহায়তা দেওয়া হবে এবং তার পাশে এসে থাকবেন। বলে রাখি যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, অনেকেই আসলে তার ঘরেও যেতে পারেননি। তারা বাইরে কর্মস্থলে ছিলেন, যখনই আগুনের খবর তারা পান তখন তারা এখানে ছুটে আসেন। আসার পর তারা অনেকে ঘরে ঢুকতে পারেননি, কেননা সড়কের একটা পর্যায়ে এসে আপনার সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অর্থাৎ আগুন ফায়ার সার্ভিস যাতে ভালোভাবে কাজ করতে পারে এজন্য অনেককে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনও তারা এখানে অবস্থান করছেন এবং ফায়ার সার্ভিস যেহেতু বলেছে আর বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা 1 ঘন্টার মধ্যে যেটি বলা হচ্ছে যে আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে
কি কারণে আগুন লাগলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটি আর তদন্ত কমিটি গঠন করা হবে, তখন পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। তবে এরই মধ্যে যেহেতু 1000-এর বেশি ঘর পুড়ে গেছে এবং জানা গেছে যে এক একটা ঘর এক একটা পরিবার, অর্থাৎ ধরে নেওয়া যায় যে প্রায় 1000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একদম তিলে তিলে আসলে যে সংসারটাকে তারা যে গড়েছিলেন, এবং একটি ঘরে আমি দেখেছি যে টিভি, ফ্রিজ রয়েছে, সব কিন্তু পুড়ে গেছে। তারা হতাশার মধ্যে আছেন, তো অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন। যদি তারা বলছেন যে সরকার তাদের যদি পাশে এসে দাঁড়ায়, তাদের যদি সহায়তা দেয়, তারা অনেকটা উপকৃত হবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আগুনের সবশেষ খবর। দর্শক, এতক্ষণ জানছিলাম কড়াইল বস্তির আগুনের সবশেষ পরিস্থিতি। গণভোট অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। জাতীয় নির্বাচনের দিন ভিন্ন রঙিন ব্যালটে একটি প্রশ্নের ওপর গণভোটের রায় দেবে ভোটাররা। যদি কোনো কেন্দ্রে গণভোট বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয় গণভোট 2025-এর অধ্যাদেশ। আলোচনা হয় নির্বাচনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজিত হবে। ভোটারদের সুবিধার্থে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরাই গণভোটের দায়িত্বে থাকবেন জানিয়ে আইন উপদেষ্টা জানান, কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হলে নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন, ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে। গণভোটে অংশ নিতে পারবেন প্রবাসীরাও। প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকর্তাদের যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকলেও সাংবাদিকরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না বলেও জানান ইসি সচিব। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে 40টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় একথা জানান তিনি। বলেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট স্বচ্ছ হতে হবে বলে জানান সিইসি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন কমিশনের তৎপরতা। 40টি নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সূচনা বক্তব্যে বলেন, পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচনের সহযোগী হিসেবে পেতে চায় কমিশন। রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষক কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানান সিইসি। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষে হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডান টু ইউর রেপুটেশন। সিইসি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবে না, তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষক সহ সকলের সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই, কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের
দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমে 21 করেছি, এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে, এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব। প্রার্থীরা আইন মেনে নির্বাচনের কর্মসূচি পালন করছে কিনা এই বিষয়টিও সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশ এখন গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তাই ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ তার। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। ঠাকুরগাঁও এবং চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে, সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দরের নতুন কন্টেইনার টার্মিনাল চুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ভালো মনে করেই এটা করেছে। জাতীয় নির্বাচনের প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকাকে স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। কোর্টে হ্যান্ডিং দেওয়া হয়েছে, এটা তারা ভালো মনে করে যে দিয়েছেন, আমরা সেটা আবার দেখব। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, একটা আপনার স্রোতস্বিনী নদীর মতো। এখানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 4টা-5টা করে ক্যান্ডিডেট থাকে, কিছু তো আপনার সমস্যা হবেই। এটা বরাবরই হয়ে এসছে, এটাতে কোনো অসুবিধা নাই। এদিকে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে মেগা প্রজেক্টের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হবে। বিএনপির একটি বড় ঘোষণা এসছে, যেটা অনেক সাহসী ঘোষণা, অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক দল সাহস করবে না বলতে। সেটা হচ্ছে আগামী 18 মাসে ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্বাচনের মাধ্যমে জনগণকে তার মালিকানা ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন আমির খসরু। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত সোমবার রাতে খালেদা জিয়ার হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লিখেছেন, তার ভাষায়, সেরে উঠুন দেশনেত্রী, আপনার অপেক্ষায় বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী 1 ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি বরাদ্দের অভিযোগে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের সময় নিজের পরিবারের জন্য শেখ হাসিনার কাছে প্লটের আবেদন করেন শেখ রেহানা। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে রাজুককে প্লট বরাদ্দের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানা 10 কাঠা সরকারি জমির মালিকানা নেন বলে দুদকের অভিযোগ। এই ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পাশাপাশি অবৈধ নির্দেশনামা, জাল হলফনামা ও অন্যান্য নথিপত্র আদালতে উপস্থাপন করে দুদক। মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম আগামী 1 ডিসেম্বর রায়ের দিন ধার্য করেন। আগামী 1/12/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে।
আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মায়ের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। নিজে প্লট বরাদ্দ না নিলেও এই ভূমিকার কারণে তাকেও মামলার আসামি করা হয়েছে। ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন, মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে দুজন সাক্ষী দিয়েছেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় সাক্ষী দিয়েছেন, তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। তার আইনজীবী আদালতে যুক্তিতর্কে বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ৪৭তম BCS এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। বিকেল 4:30টার পর শাহবাগে অগ্রসর হতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরাও ইট পাটকেল ছোড়ে। এ ঘটনায় অন্তত 4 জন শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা হয় তারা। শাহবাগে পৌঁছানোর পর পুলিশি বাধার মুখে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর সন্ধ্যায় দ্বিতীয় দফায় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা। এই ঘটনায় পুলিশের সতর্ক অবস্থানে রয়েছে। আন্দোলন করছে আমাদের যৌতুক সময় দেওয়ার জন্য, কিন্তু পিএসসি সেখানে আমাদের যৌতুক সময় দিচ্ছে না। আপনারা জানেন যে আগামী 27 নভেম্বর থেকে আমাদের রিটার্নটা শুরু হতে যাচ্ছে, কিন্তু তবু তারা আমাদের সময়টা পিছাবে না। তাই আমরা এখন এক দফা দাবির সিদ্ধান্ত নিয়েছি যে পিএসসির যে চেয়ারম্যান আছে তার পদত্যাগটা। 4-5 বার পুলিশ তাদের উপর আক্রমণ করার পরেও তারা এক পাও পিছপা হচ্ছে না, কারণ আমাদের পরীক্ষা 27 নভেম্বর। আমরা এখন এমন একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যে আমাদেরকে মেরে ফেলেন তাও কিছু হবে না। কোনো স্যাবোটেজ নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। এ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এটা কোনো নাশকতা ছিল না, বৈদ্যুতিক আর্কিং এবং শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। তিনি বলেন, বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত 48টি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল কুরিয়ার শেডের ভেতরে। অফিস এলাকায় ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ও স্প্রিংকলার ছিল না, ফলে আগুন লাগার পর সময় অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়নি। চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে রায় ঘোষণা করা হবে আগামী 4 ডিসেম্বর। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, চুক্তির বিরোধিতার পেছনে বড় স্বার্থ জড়িত। রিপোর্ট হাসান জাভেদের। চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করে আসছে। তারা বলছেন, দেশের বন্দরকে কারো হাতে তুলে দেয়া ঠিক হবে না, এমনকি এটা নির্বাচিত সরকারের কাজ। সেই প্রেক্ষাপটে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে রিট করা হয়। সেই রিটের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করে আদালত। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। যেহেতু পিপিএ অ্যাক্টে এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না, সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ। তো স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্য থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এই সরকারের বৈধতা রয়েছে চুক্তি করার। তারপরও যারা বিরোধিতা করছেন তারা বিভিন্ন স্বার্থে এসব করছেন বলেও অভিযোগ তার। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, যে কান নিয়ে গেল চিলে, তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিকে, পরে এসে দেখি যে না, আমার কানের জায়গায় আছে। দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে
পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন। গত 30 জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। একটি বিশেষ দলের দাবিতে পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বিএনপি সহযোগিতা করবে বলে জানান তিনি। এছাড়া সিইসি বিগত সরকারের আমলে দুর্নীতি আর অসঙ্গতির মাধ্যমে পাসপোর্টধারীদের ভোটার না করার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ানোর আহ্বান জানান তিনি। দুপুর 4টায় বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন সিইসির সঙ্গে। আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল এটা দাবি করেছে যে বদলি যেন লটারির মাধ্যমে করা হয়। আপনারা এখানে সবাই সাংবাদিক আছেন, তাই না? কিন্তু তার মধ্যে কাউকে কাউকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়, কাউকে ডিপ্লোম্যাটিক দায়িত্ব দেওয়া হয়, কাউকে আইন শৃঙ্খলার, কাউকে ক্রাইমে, বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় না। আপনার লটারির মাধ্যমে যদি আপনার পত্রিকার মালিক বা সম্পাদক যদি আপনাদেরকে দায়িত্ব দেয়, ভালো হবে খুব। বিএনপি সরকার গঠন করলে তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। জানান, বিএনপি সবসময় তরুণদের ভাবনাকে গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতে সরকার পরিচালনায় তরুণদের অংশগ্রহণ থাকবে বলেও জানান মাহাদি আমিন। এ সময় ঢাকা 12 আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, তরুণদের অংশগ্রহণেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশের সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যশোর 4 আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। পরে তার নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ক্ষমতায় গেলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন করা হবে। বিকেলে ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী সমাবেশে তিনি এই আশ্বাস দেন। ওদিকে কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামেরা আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়নের দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। কুষ্টিয়া 4 আসনে নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়নের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে অবৈধ জমি দখলের উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রায়হান মিয়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তেজগাঁও শিল্প এলাকায় উচ্ছেদ অভিযান শেষে তিনি একথা জানান। গুলশান ও হাতিরঝিলের লিংক রোড সংলগ্ন এই জমিটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের, যা এত বছর অবৈধভাবে দখলে ছিল বলে জানান তিনি। তিনি বলেন, কারওয়ান বাজারের মুরগি বাজারটিও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জমি ছিল, যা ইতোমধ্যেই দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং যথাযথ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের মাধ্যমে এটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় এবং দীর্ঘ প্রসেস শেষ করে নোটিশ করে এবং মাইকিং করে তাদেরকে জানানোর পরে এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করছি। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রাজধানীর নীলক্ষেতে সন্ধানী চক্ষু হাসপাতালে শতাধিক রোগীকে এই সেবা প্রদান করা হয়। রোগীদের নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা সহ ব্যবস্থাপত্র দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই হাসপাতালের মাধ্যমে এ পর্যন্ত প্রায় অর্ধলক্ষাধিক রোগীকে স্বল্প ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 4190টি কর্নিয়া সংগ্রহের মাধ্যমে 3529 জন অন্ধ মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়েছে। স্কয়ার ক্যান্সার সেন্টারের উদ্যোগে স্কয়ার হসপিটালে অনুষ্ঠিত হল ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার্স প্রোগ্রাম। অনুষ্ঠানে উদ্বোধন করেন স্কয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার COO এসাম ইবনে ইউসুফ সিদ্দিক। অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন স্কয়ার ক্যান্সার সেন্টারের অনকোলজিস্ট এবং সার্জারি বিভাগের চিকিৎসকরা। এছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন এলাকা থেকে 100-এর বেশি ব্রেস্ট ক্যান্সার ও সার্ভাইভার ও কেয়ারগিভাররা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 31.9 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 26.38 বিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থ বছরের নভেম্বর মাসের 23 দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 31.5% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ICC। গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে নেপাল ও নবাগত ইটালিকেও পেয়েছে লিটন দাসের দল। গ্রুপের সেরা 2 দল খেলবে সুপার 8-এ, সেই হিসেবে সেরা 8-এ থাকার স্বপ্নটা দেখতেই পারে বাংলাদেশ। প্রতিবারের মতোই একই গ্রুপে আছে ভারত, পাকিস্তান। বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত। বাংলাদেশের প্রথম 3টি ম্যাচই হবে কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, 9 ফেব্রুয়ারি ইটালি ও 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 17 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল 8 মার্চ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।